সম্পূর্ণ মির্জা বাড়ির আজ নতুন রূপে সেজেছে। আত্মীয় স্বজন সবার হুই হুল্লোড়ে সম্পূর্ণ বাড়ি মেতে উঠেছে। খাবারের গন্ধে মো মো করছে চারিদিকে। এত সব আয়োজনের কারণ আজকে বাড়ির মেজো ছেলের বিয়ে। বিশিষ্ট শিল্পপতি শফিকুল মির্জার একমাত্র সন্তান রায়হান মির্জার বিয়ে। বড় বড় নেতা থেকে শুরু করে আমন্ত্রণ পেয়েছে বিজনেস জগতের সবাই। কিন্তু এই খুশির আরেকটা বড় কারণ হলো দীর্ঘ 7 বছর পরে দেশে ফিরছে মির্জা পরিবারের বড় পুত্র শরীফ মির্জার প্রথম পুত্র আহিয়ান মির্জা। বিশাল মির্জা বাড়ি একটা যৌথ পরিবার। শাহরিয়ার মির্জার 3 ছেলে 2 মেয়ে, বড় ছেলে শরীফ মির্জা, মেজো ছেলে শফিকুল মির্জা আর ছোট ছেলে এহসানুল মির্জা। শরীফ মির্জার স্ত্রী রেণুকা মির্জা, তাদের 2 সন্তান আহিয়ান আরুষ মির্জা আর শ্রাবণী মির্জা। শফিকুল মির্জার স্ত্রী সাথী মির্জা, তাদের একটাই ছেলে রায়হান মির্জা। এহসানুল মির্জার স্ত্রী নীলা, তাদের যমজ পুত্র রিহাব শিহাব। বংশের বড় পুত্র আহিয়ান মির্জা। তারপর রায়হান মির্জা, সে একজন বিশিষ্ট হার্ট সার্জন। তৃতীয় শ্রাবণী মির্জা এবার অনার্স 2য় বর্ষে। সবার ছোট রিহাব শিহাব, যারা এবার ক্লাস 9-এ। চারিদিকে সবাই যখন বিয়ে নিয়ে উল্লাসে ব্যস্ত, তখন ঘরের এক কোণায় চুপটি করে মাদুরে বসে আছে সুখ রায়হান। হাতে তার লাল জামদানি, জামদানিটা তার বিয়ের। সে এই মির্জা বাড়ির বড় পুত্রবধূ, আহিয়ান মির্জার স্ত্রী। কিন্তু সে অধিকার তার নেই। তার নামের পাশে মির্জা পরিবারের নাম জোড়া মানা। এই বিয়ে কারোর সামনে নিয়ে আসা মানা। সে বাড়িতে তার রাজত্ব চলার কথা, সে বাড়ির কেবল আশ্রিতা সে। 7 বছর আগে এক ঋণ নিজের মাথা থেকে নামাতেই তাকে এই বাড়ির পুত্রবধূ করে এনেছিলেন এই বাড়ির কর্তা শাহরিয়ার মির্জা। কেন চলে গেলে তোমরা আমায় ছেড়ে? তোমাদের ছাড়া তোমাদের রাজকন্যাকে কেউ ভালোবাসে না। কেউ তোমার মতো করে আমায় তুলে খাওয়ায় না আব্বু। তোমার মতো কেউ আমাকে ভয় পেলে বুকে আগলে রাখে না মা। তোমাদের মতো কেউ আমায় ভালোবাসে না। হঠাৎ কারো আসার শব্দ পেয়ে দ্রুত নিজের চোখ মুছে শোক। হাতের শাড়ি আবারও যত্ন সহকারে নিজের ছোট আলমারিতে তুলে রাখে। লুকিয়ে লাভ নেই ভাবি, আমি দেখে নিয়েছি। কথাটা শুনে ভয় পেয়ে যায় সুখ। আলমারির সাথে লেপ্টে দাঁড়িয়ে ভয়ে ভয়ে মাথা তোলে। সেখানে শ্রাবণীকে দাঁত বের করে দাঁড়িয়ে থাকতে দেখে হাফ ছেড়ে বাঁচে সে। ভয় পাইয়ে দিয়েছিল আপু। আমি ভাবলাম বড় মা চলে আসলো নাকি। এত ভয় কেন পাও সুখ? এই বাড়ি তোমারও। তোমার সম্পূর্ণ অধিকার আছে এই বাড়ির উপর, এই বাড়ির মানুষের উপর, সাথে আহিয়ান ভাইয়ার উপরেও। আহিয়ার নামটা শুনে সুখের বুকটা ধুক করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে রাগী এই চেহারা, রক্তলাল আঁখিচোরা, সদ্য যৌবনে পা দেওয়া এক বলিষ্ঠ যুবক। সাথে সাথে কেঁপে ওঠে সুখ। সুখকে এইভাবে কাঁপতে দেখে শ্রাবণী দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইয়ার নাম শুনতে এত ভয় পাও কেন সুখ? সে তোমার স্বামী, যার নাম শুনে এই অবস্থা, আর কয়েক ঘন্টা পরে সে তোমার সামনে থাকবে, তখন কি করবা তুমি? জানি না আপু। 7 বছর আগে তার সে ভয়ঙ্কর রাগ আমি এখনো ভুলতে পারি না। তার সেই রক্তলাল চোখ এখন আবার চোখের সামনে ভাসে। আর তার কঠিন স্বরের হুমকি মনে পড়লেই গায়ে কাটা দেয় আমার। শ্রাবণী মায়া ভরা দৃষ্টিতে তাকায় সুখের দিকে। এখানে আসার পর থেকেই মেয়েটার সাথে জুলুম হয়ে আসছে, যার প্রতিবাদ স্বয়ং এই বাড়িতে কর্তাও করেনি। মির্জা বাড়ির আলিশান রুম দেখে তার জায়গা হয়েছে এই ছোট চিরিকোঠার ঘরে। বাহিরের পৃথিবীর কাছে তার পরিচয় দেওয়া বারণ। সুখ মির্জা হয়েও তার নাম সুখ রায়হান বলেই জানে সবাই। নিজেকে প্রস্তুত করো সুখ, সামনে অনেক বড় এক যুদ্ধ তোমাকে লড়তে হবে। নিজের সম্মান আদায়ের যুদ্ধ, নিজের প্রাপ্য অধিকার আদায়ের যুদ্ধ। সুখ হাসে। সে হাসির দিকে তাকিয়ে অবাক হয় শ্রাবণী। মেয়েটার হাসি অদ্ভুত রকমের সুন্দর, যেন আল্লাহ খুব যত্ন সহকারে এই হাসি বানিয়েছে। দুধে আলতা শরীর না হলেও হলদেটে বর্ণের সুখ, সরু নাক টানা চোখ, যাকে কবিদের ভাষায় হরিণাক্ষী বলে। বাঁকা দুটো বের দাঁত, যাকে গজদাঁত বা গজদন্তিনী। সৌন্দর্যের কোনো কমতি নেই মেয়েটির মাঝে, কমতি আছে শুধু ভালোবাসার আর আপনজনের। শ্রাবণীর হুঁশ ফিরে সুখের কথায়। কার বিরুদ্ধে যুদ্ধ করবো আপু? যারা আমায় ছাদ দিয়েছে, যারা আমায় লেখাপড়া করাচ্ছে। যখন আমার নিজের পরিবার আমার খোঁজ নেয়নি, তখন তারা আমাকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছে। তাদের ছেলে আমার আমার কারণে এই দেশ ছাড়ার পর একবারও ফিরে আসেনি, তবুও তারা আমায় এই বাড়িতে রেখেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আমি? আর রইল অধিকারের কথা, যেখানে ভালোবাসাই নেই সেখানে অধিকার দিয়ে কি করব আপু? জোর করে তো সংসার করা যায় না।
শ্রাবণী অশ্রুসিক্ত নয়নে তাকায় মেয়েটার দিকে। এই মেয়েটাকে সে খুব ভালোবেসে কেন সে জানে না, কিন্তু মেয়েটার জন্য তার মায়ার শেষ নেই। ভাইয়া আসলে এইবার মা তোমাদের ডিভোর্স করিয়ে দেবে সুখ। আর এখন দাদা যেন বেঁচে নেই যে তোমাদের সম্পর্ক আগলে রাখবে। ডিভোর্স শব্দটা শুনেই কেমন একটা ব্যথা টের পেল সুখ। কিন্তু কেন এই ব্যথা? যার সাথে দুই দণ্ড বসে কথা বলেনি সে কখনো, যার সাথে সংসার পাতেনি সে, তার সাথে সব সম্পর্ক ছিন্ন হওয়ার কথায় কষ্ট কেন লাগছে তার? এটা তো হওয়ারই ছিল না, তাই না? ভালোই হবে, নামমাত্র সম্পর্কে বোঝা বেয়ে চলার কোনো কারণ নেই। এবার না হয় দাফন কার্যটা শেষ হোক। শ্রাবণী হার মেনে সেখান থেকে চলে গেল। সে জানে সুখ নিজের হয়ে প্রতিবাদ করবে না, আর না নিজের অধিকার কখনো আদায় করতে চাইবে। আল্লাহ, মেয়েটার কপালে এবার একটু সুখ লিখে দাও। তার নামের মতো তার ভাগ্যতেও সুখটা ফিরিয়ে দাও। ভাইয়া আসলে কি হবে? মেয়েটা সেটা ভাবতেই ভয় লাগছে। শ্রাবণী যাওয়ার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সুখ। বাহিরে হইচই শুরু হয়ে গেছে। আর একটু পরেই হয়তো বরপক্ষ বেরিয়ে পড়বে কনেপক্ষের বাড়ির উদ্দেশ্যে। সুখের চোখের সামনে ভেসে ওঠে তার বিয়ের দিন। এতটা স্বাভাবিক কিছু ছিল না, এতটা আয়োজন ধুমধাম কোনো কিছু ছিল না, এতটা সেদিন বাড়িতে মিলাদ ছিল, তার বাবা মায়ের মৃত্যুর 7 দিনের মিলাদ। সেদিন ঝড়ের মতো তার জীবনে এসেছিল আহিয়ান। বিনা কোনো বাক্য ব্যয়ে দুই চাচি তাকে পরিয়েছিল তার মায়ের বিয়ের লাল বেনারসি। বয়স তার কত ছিল তখন? 13 বছরের এক বালিকাকে তখন নিজের আশ্রয় হারিয়ে মাত্র এতিম হয়েছিল, যার কুল কিনারায় ভরসার মতো কেউ ছিল না যে তার হাত শক্ত করে ধরবে। শুধু তাকে এতটুকুই জানানো হয়েছিল এই বিয়ে না করলে তাকে রাস্তায় বসা লাগবে। যে হুজুর সেদিন এসেছিল তার বাবা মায়ের মিলাদ পড়াতে, সে হুজুর তার বিয়ে পড়িয়ে চলে গেল, বেঁধে দিল এক অপরিচিত যুবকের সাথে। কবুল বলার পরপরই তাকে রেখে বেরিয়ে পড়ল তার আত্মীয় স্বজন, রেখে গেল সিংহের সামনে। সেদিন ভরসার হাত দিয়ে কেউ তার হাত না ধরেও নিজের হিংস্রতা দেখাতে খুব শক্ত করিয়ে একজন তার কবজি আঁকড়ে ধরেছিল। ঝাপসা চোখে সুখ শুধু দেখেছিল একজোড়া রক্তলাল আঁখি, যেখানে স্পষ্ট সে দেখেছিল নিজের জন্য ঘৃণা। বাসরাতের স্বামী নাকি তার স্ত্রীকে উপহার দেয়। সুখের স্বামী তাকে কিছু তিক্ত বাণী দিয়েছিল। এই বিয়েটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে, আর সেই ভুল তোমাকে প্রতিনিয়ত আমি মনে করিয়ে দেব। আমার সামনে তোমার ছায়া পড়লে সে ছায়াকে আমি চালিয়ে ভস্ম করে দেব। আর এটা আহিয়ান আবরার মির্জার ওয়াদা। সুখ চোখ মেলে তাকায়। তার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে গেছে। কি ভয়ঙ্কর, যার কল্পনা ও সুখের এই অবস্থা করেছে না জানি সে সামনে আসতে সত্যি সত্যি সুখকে জ্বালিয়ে দেয়। আচমকা করা খাতে চমকে ওঠে সুখ। তাহলে কি আহিয়ান ফিরে এসেছে? আবার কি তাকে সত্যি সত্যি জ্বালিয়ে দেবে তার বাড়িতে থাকার অপরাধে? ঘুমের মাঝে নিজের শরীরে কারো এলোমেলো স্পর্শ পেয়ে জেগে ওঠে সুখ। চোখ মেলতেই দেখতে পায় কেউ দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। অন্ধকারের জন্য কে ছিল তা টের পায় না সুখ। মুহূর্ত যেন সম্পূর্ণ শরীর গড়িয়ে উঠল, আতঙ্ক ছড়িয়ে পড়ল সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে। আজ বাড়িতে অনেক মানুষ, রায়হানের শ্বশুর বাড়ির কিছু লোক সহ মির্জা বাড়ির অনেক মানুষ রয়ে গেছে। কাজটা যে তাদের মধ্যেই কারো বুঝতে সময় লাগলো না। তারা সারা রাত আর নিজের চোখের পাতা বন্ধ করতে পারল না সুখ। সিদ্ধান্ত নিল কালকের মধ্যে বাড়ি থেকে চলে যাওয়ায়। কিন্তু যাবেটা কই? রাস্তাতে এমন হায়নার কি অভাব আছে? হঠাৎ সুখের চোখের পর্দায় ভেসে উঠল এক সুদর্শন চেহারা, 20 বছরের তাগড়া যুবক। সুখ উঠে বসল বিছানা থেকে, ধীর পায়ে হেঁটে আলমারির কাছে এসে নিজের ড্রয়ার থেকে একটা ছোট বক্স বের করলো। বক্সটা অনেক পুরাতন, জং ধরে গেছে প্রায়। কিছুটা শক্তি প্রয়োগ করতেই বক্সটা খুলে গেল। সাথে সাথে দৃশ্যমান হলো দুইটা অনেক পুরাতন চিঠির, একটা লাল গোলাপ, একজোড়া নূপুর আর কাজল। শুকনো গোলাপটা যত্নে হাতে তুলে ঘ্রাণ নিল সুখ, যেন আজও তার ঘ্রাণ আগের মতোই আছে। কিন্তু আফসোস, মানুষটার মতো গোলাপটার সুঘ্রাণও যে হারিয়ে গেছে। কাপা কাপা হাতে চিঠি মেরে ধরতেই সুখের চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুকণা। আজও তার আফসোস হয়, নিজেকে অপরাধী মনে হয়। কিন্তু সে যে নিরুপায় ছিল, তা কি বুঝবে এই চিঠি প্রেরক? সুখ পাখি, আমি খুব শীঘ্রই ফিরব। তোমার অপেক্ষা কি দীর্ঘ করব না। আমি আজ কথা দিলাম, তোমার হিমু ভাই আসবে তোমাকে নিজের করে নিতে, আগলিয়ে রাখতে। ততদিন তুমিও যে বড় হয়ে যাবে,
ভালোবাসা বোঝার মতো বড়, আমাকে বোঝার মতো বড়। সেদিনের অপেক্ষা আমি করব সুখ পাখি। ফিরে এসে তোমাকে আমার করে নিব, ঢাক ঢোল পিটিয়ে বধূ সাজিয়ে পালকিতে করে নিয়ে আসবো, কথা দিলাম। ততদিন অপেক্ষা করো সুখ পাখি। তোমার চোখে কাজল খুব মানাই, তাই এই কাজল প্রতিদিন পড়বে। এই কাজল হয়ে আমি তোমার চোখে থাকবো, কথা দিলাম। এই একজোড়া নূপুর আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দিব, কথা দিচ্ছি। ততদিন নিজের আর এই নূপুর আর আমার সুখ পাখিকে আমার জন্য দেখে রেখো। অপেক্ষা করবে তো সুখ পাখি? ইতি, হিমু ভাই। সুখ চিঠিটা বন্ধ করে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। তার চোখ যেন আজ বাঁধ মানতে নারাজ। সে চেয়েছিল তার হিমু ভাই তার জন্য অপেক্ষা করতে পারো, সে যে তাকে চমকে দিতে, তার বুকের বাম পাশটায় নিজের অভিমান জমাতে, নুপুর পায়ে তার সামনে হেঁটে বেড়াতে, কাজল কালো চোখ নিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে মুগ্ধ করে তাকিয়ে থাকা উপভোগ করতেই দেখতে চেয়েছিল। কিন্তু নিয়তি অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল। এই পাষণ্ড পুরুষের সাথে তার নাম লিখতে চেয়েছিল। আপনি আমার অপেক্ষা করেছিলেন হিমু ভাই? আপনি কি এসেছিলেন ফিরে বিদেশি বাবু হয়ে? নিয়েছিলেন খোঁজ আমার? আমার বিয়ে হয়েছে শুনে কি খুব কষ্ট পেয়েছিলেন? আমাকে ঘৃণা করার মতো কষ্ট? আচ্ছা, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? আবারও আগলে রাখতে চাইবেন, নাকি বিবাহিত তকমা লাগার কারণে ছুঁড়ে ফেলবেন অদূরে? চিঠি জবাব দেয় না সুখের প্রশ্নে। সুখ একইভাবে হেলান দিয়ে পার করে দেয় সম্পূর্ণ রাত্রি। ভোরের দিকে চোখ কখন বন্ধ হয়ে আসে টের পায় না সে। কিছু পড়ে যাওয়ার আওয়াজ হতেই ধরফড়িয়ে উঠে বসে। চোখ মেলে তাকাতেই দেখতে পায় বাড়ির কর্তা শাহরিয়ার মির্জা দাঁড়িয়ে আছেন। বয়সের ছাপ মুখে স্পষ্ট পরিলক্ষিত হলেও শরীরের দিক দিয়ে এখনো মজবুত হয়ে দাঁড়িয়ে আছেন। সম্পূর্ণ মির্জা পরিবারের হাল এই দুই কাঁধে। সবার মুখে শুনেছে সুখ আহিয়ান আবরার মির্জা নাকি তার দাদার মতোই শক্ত কঠোর ধরনের মানুষ, অন্যায় অবিচার নাকি সহ্য করতে পারে না। কিন্তু কি চমৎকার ভাবে এই দুইটা মানুষ তার সাথে অন্যায় করেছে। শাহরিয়ার মির্জার নত নজর, এই 7 বছরে এই প্রথম সে শাহরিয়ার মির্জার নতমুখ দেখল সে। কিন্তু কেন? আলাদা এক অপরাধ বোধ তার মুখে ফুটে উঠেছে। দিদিভাই আসবো? জি দাদু, এটা আবার জিজ্ঞেস করতে হয়? কথাটা বলেই দ্রুত হাতে বক্সটা আবারও জায়গা মতো রেখে উঠে দাঁড়ায়। শাহরিয়ার মির্জা নিজের কুচকানো চামড়ায় হাত সুখের মাথায় রাখে। আমাকে ক্ষমা করে দিস দিদিভাই, আমি ভুল করেছি। এই ভুল অনেক আগেই শুধরে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। আর যার ফল কালরা। সম্পূর্ণ কথা বলতে গিয়ে থেমে গেলেন তিনি। তার গলা ধরে আসছে, কাল যে পাপ হতে হতে বেঁচে গেছে উনি আর চান না সে পাপ আবারও হোক। কিন্তু সেটা যে তিনি সুখকে বলতে পারবে না। এতে যে মির্জা পরিবারের সম্মান জুড়ে আছে। তোর খুব ইচ্ছা ছিল না বিদেশে পড়াশোনা করার? সুখ নির্বোধের মতো মাথা দোলালো। শাহরিয়ার মির্জা হাসলেন, পাঞ্জাবির পকেট থেকে একটা খাম বের করে ধরিয়ে দিলেন সুখের হাতে। এইখানে তোর বাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কোথায় থাকবি, পড়বি, সব ডিটেলস এখানে আছে। আজ রাত 8টার দিকে তোর ফ্লাইট, বিকাল হতে হতে বেরিয়ে যাবি। হঠাৎ এইসব কেন দাদু? আর ওনার আসার কথা ছিল ডিভোর্স দিতে, উনি কি চলে এসেছেন? না, সে আসবে না। তোকে যা বললাম তুই তাই করবি। আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন করার বয়স তোর হয়নি। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম তোকে দেখে রাখবো, যতদিন না তুই নিজের দেখাশোনা করার মতো যোগ্য হয়ে না যাস। তাই তুই আমার কথা শুনতে বাধ্য। সুখ মাথা নিচু করে নেই, এছাড়া তার কাছে যে আর কোনো রাস্তা নেই। দাদু বেরিয়ে গেল। সুখ আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল চুপটি করে। তার জীবন কোথায় থেকে কোথায় যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। শাহরিয়ার মির্জা নিচে নামতেই দেখতে পান নিজের বড় নাতনিকে। তার বুঝতে বাকি নেই শ্রাবণী সব শুনেছে। এইসব কেন করলে দাদা ভাই? তুমি এতটা বড় হওনি শ্রাবণী দিদি ভাই যে আমাকে প্রশ্ন করবে। বড় তো তুমি দাদা ভাই, তাই কিছু করার আগে একটিবার ভাবো না যেমনটা ভাবনি 7 বছর আগে। একবার ওই মেয়েটার জীবন নষ্ট করেছো, নিজের বেপরোয়া নাতির সাথে তার বিয়ে দিয়ে আবার কেন ওই মেয়েকে ওর কাছে পাঠাতে চাইছো? আমি যা করছি তার ভালোর জন্যই করছি দিদি ভাই। এখানে থাকাচ্ছে তার কাছে সে ভালো থাকবে। শ্রাবণী তাচ্ছিল্য করে হাসল।
যে একটা বাচ্চা মেয়েটাকে মারতে চেয়েছিল তার কাছে ওই মেয়েটা ভালো থাকবে? ওই মেয়েটা জমের মতো ভয় পায় তোমার নাতিকে, যাকে দেখেনি থাকেনি তার কথা ভাবতে শিউরে ওঠে ভয়ে। তাহলে ভাবো কাছে গেলে কি হবে? দূরত্ব সম্পর্কে ফাটল বাড়ায়, এর থেকে বেশি কিছু করে না। তারা আলাদা হতে চাইতো হোক, কিন্তু অন্তত একে অপরকে জানুক চিনুক। তারপর ডিভোর্স শব্দটা ছোট দিদিভাই, কিন্তু এই একটা জিনিস আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলে। বুঝতে পারছো এটা কতটা ভয়ঙ্কর? কথাটা বলেই শাহরিয়ার মির্জা চলে যেতে নিলেই শ্রাবণী আবারও বাধা দেয়। তাহলে এত বছরে কেন পাঠাওনি দাদা ভাই? আজকেই কেন? কেন রাতের মধ্যে? কেন এত এক রাতের মধ্যে কেন এত বড় সিদ্ধান্ত? শাহরিয়ার মির্জার চোখের সামনে ভেসে উঠল কাল রাতের স্মৃতি। তার নিজের বড় ছেলে ভাবতেই গা ঘুরিয়ে উঠল তার। অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম। কালকে তোমার ভাই আসবে শুনে ডেট আবারও পিছিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন আসলো না তাই আর কিছু করার রইল না আমার। শ্রাবণী উত্তরে সন্তুষ্ট হতে পারল না, তবুও চুপ হয়ে গেল। তার দাদা জানের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারণেই, স্বয়ং আহিয়ান আবরার মির্জারও না। কই তুই ভাই? এতটা পাষণ্ড তো তুই না। তাহলে কিভাবে পারছিস একটা পুতুলের মতো মেয়ের সব সুখ কেড়ে নিয়ে বিদেশের মাটিতে থাকতে? রাত 2টা। লন্ডনের ব্যস্ত শহর এই সময় একদম নিরিবিলি থাকে, কিন্তু আজকে সেই নিরিবিলি ব্যস্ত রাস্তা ভরে গেছে মানুষের ভিড়ে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 7টা স্পোর্টস কার। নামি দামি এই গাড়িগুলো দিয়ে কিছু মুহূর্তে আগেই করা হয়েছে লন্ডনের তেরা বেঁকা রাস্তায় ভয়ঙ্কর এক রেস। যে রেস দেখতেই এসেছে হাজারো মানুষ। সবার মুখে প্রায় একটাই নাম, AM। কিছুক্ষণের মাঝে ব্ল্যাক স্পোর্টস কার থেকে বেরিয়ে এলো AM, নজর কাড়া শরীরের রং, ব্রাউন ব্লু মিশ্রিত চুল, লাল অধর। কিলার স্মাইল সাথে সাথে মেয়েরা যেন হুমড়ি খেয়ে পড়তে শুরু করলো। তাদের আটকে রেখেছে সিকিউরিটি গার্ড, কিন্তু তবুও বলে চলেছে, You are handsome, baby. Will you be my date? Your body killed me. I love you, M. আরও কত শত বার্তা, কিন্তু সেদিকে তাকানোর সময় কই AM এর। ভিড় ঠেলে তার দিকে পানির বোতল হয়ে এগিয়ে এলো এক সুদর্শনা। আহিয়ান পানির বোতলটা নিয়ে সম্পূর্ণটা নিজের মাথার উপর ঢেলে দিল। সাথে সাথে মাথা ঝাঁকাতেই সসম্পূর্ণ পানি গলা বেয়ে ঘাড় অব্দি পৌঁছে গেল। আহিয়ান জ্যাকেট খুলতেই সাদা টি শার্টে ফুটে উঠল তার জিম করা বডি। মেয়েদেরও পাগল হওয়ার উপক্রম। আমি বাসায় যাচ্ছি রোসিনা, এদের ঝামেলা মিটিয়ে রবিবারকে নিয়ে বাড়ি চলে আসিস। রক্সিনা অবাক হয়। তুই যাবি না অন্তর? তোর নাম অ্যানাউন্সড করা অবধি তো অপেক্ষা কর। এইসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, সেটা তুই ভালো করেই জানিস। রক্সিনা ঠোঁট বাঁকায়। তাহলে কিসে ইন্টারেস্ট আছে আহি? লাইফ রিস্ক নিয়ে ড্রাইভ করতে নাকি নিজের ক্ষতি করতে? আহিয়ান তাকালো রক্সিনার দিকে। গাঢ় কালো চোখের অধিকারী আহিয়ানের এমন দৃষ্টি দেখে ভয় পেল। আহিয়ানকে 2 পা এগিয়ে আসতে দেখে সাথে সাথে রক্সিনা পিছিয়ে যায়। তা দেখে ডেভিল স্মাইল ফুটে ওঠে আহিয়ানের অধর জুড়ে। ইউ নো হোয়াট, আমি কোন জিনিসে বেশি ইন্টারেস্টেড? এই যে তোর চোখে ভয়, এটাই আমার ভালো লাগে। যখন কেউ আমার থেকে পরাজিত হয়, আমাকে ভয় পায়, আমার সামনে মাথা নিচু করে রাখে। এই ভয় নিজের ভালোবাসার চোখে দেখতে পারবি তো? যখন সে তোর থেকে ভয় পেয়ে পালাবে, সহ্য করে নিতে পারবি তো? আহিয়ান রক্তচক্ষু দৃষ্টিতে তাকাতেই রক্সিনার গলা শুকিয়ে এলো। সে আহিয়ানকে সেখানে একা রেখেই চলে গেল। যা দেখে আহিয়ানের অধরে হাসি ফুটে উঠল। তার চোখের পর্দায় ভেসে উঠল এক কিশোরীর ক্রন্ধন চেহারা। চোখে ভয়, কষ্ট, আহাজারি, যার সবটাই ছিল আহিয়ানের জন্য। কিন্তু সেদিন তার আনন্দ হয়নি। সে টের পেয়েছিল সবার চোখে অশ্রু ভয় মানায় না, যেমনটা মানায়নি সে বাচ্চা মেয়েটার মুখে। আহিয়ান নিজের ভাবনায় বিরক্ত নিজেই। সে নিজের চশমা পরে আবারও নিজের গাড়িতে উঠে বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই তার চোখ গেল চন্দ্র রশ্মির দিকে। ঘড়ির দিকে তাকাতেই চোয়ালে শক্ত হয়ে এলো। সে ভুলে গিয়েছিল আজকের তারিখ। কোনোভাবেই সে পারছিল না গাড়ির সামনে রাখতে। মাথায় প্রচণ্ড ব্যথার কারণে বারবার গাড়ি এঁকে বেঁকে চলছিল। হুট করেই পেছন থেকে এক গাড়ি এসে সজোরে ধাক্কা মারতেই আহিয়ানের চোখের চশমা খুলে যায়। ভেসে উঠে তার লাল বর্ণের চোখজোড়া।
চাঁদের আলো পড়তেই চোখগুলো জ্বলে ওঠে ব্যথায়, চিৎকার করে ওঠে সে। সাথে সাথে দুই পাশে দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসে সুচালো দুইটা ফ্যাঙের, যাকে অনেকেই বলে রক্তচোষা দাঁত। স্টিয়ারিং এর ওপর রাখা আঙুলগুলো মুহূর্তেই বদলে গেল, কালো বড় বড় নখে পরিণত হলো। যে কেউ এই রূপ দেখলে পালাতে বাধ্য। আহিয়ান নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। ইতিমধ্যে আবারও গাড়িতে টক্কর লাগে। আহিয়ান পেছনে ফিরে একবার তাকায়, তার লাল চোখ মুহূর্তেই দেখে ফেলে পেছনের সিটের মানুষকে। আহিয়ান নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ততক্ষণে গাড়ি একদম পাহাড়ের শেষ সীমানায় চলে এসেছে। হঠাৎ করেই গাড়ির ছাদ ভেঙে বেরিয়ে আসে আহিয়ান, সোজা গিয়ে লাফিয়ে পড়ে তার পেছনে থাকা গাড়িটার ছাদে। সেখানে বসা ব্যক্তি ভয় পেয়ে যায় আহিয়ানের এমন রূপে। অতি দ্রুত গাড়ি থেকে নেমে পালাতে নিলেই তার সামনে এসে দাঁড়ায় আহিয়ান। তার ফ্যাংগুলো বের করতেই ভয়ে চিৎকার করে উঠে লন্ডনে বাসী জিনাস। সে আজ আহিয়ানের সাথে রেস করেছিল, যেখানে সে হেরে যায়। প্রতিবার এমনটাই হয়, যার কারণে এবার এসেছিল প্রতিশোধ নিতে, আহিয়ানকে মেরে ফেলতে। কিন্তু এমন কিছুর দর্শন পাবে সে কল্পনাও করেনি। আমাকে মাফ করে দে আহিয়ান, আমি কাউকে বলবো না তোর সত্যি। তুই তুই মানুষ না, তুই জানোয়ার। আহিয়ান চেপে ধরে জিনাসের গলা। মাটি থেকে 1 ফুট উঁচু করতে জিনাসের চোখ উল্টে আসে। আহিয়ান গলা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। আহিয়ানের হাত থেকে ছাড়া পর স্বপ্ন দেখছিস? জানোয়ার বলেছিস, আর তোর রূপ দেখবি না? কথাটা বলেই নিজের ধারালো ফ্যাং বসিয়ে দেয় জিনাসের গলায়। জিনাস দীর্ঘ সময় ছটফট করে মারা যায় আহিয়ানের বন্দিতেই। আহিয়ান সাথে সাথে ছুঁড়ে ফেলে জিনাসকে। তার ঠোঁটের গোড়ায় এখনো রক্ত লেগে আছে, যা নিজের জিভ ধারা লেহন করে নেয়। তারপর শীষ বাজাতে বাজাতেই চলে যায় সেখান থেকে। যেতে যেতে আহমাদকে লোকেশন টেক্সট করে দেয় গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আহিয়ান আবরার মির্জা একজন হাইব্রিড ভ্যাম্পায়ার, মানুষ বাদুর ইগলের এর মিশ্রণ। সে এমন কেন সে নিজেও জানে না, কিন্তু অদ্ভুতভাবে সে এটার ওপর কন্ট্রোল করতে পারে। এখনো সম্পূর্ণ রূপে তার মধ্যে এইসব কিছু আসেনি, কিন্তু যখনই চাঁদের আলো তার উপরে পড়ে তখনই সে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার রূপ বদলে যায় মানুষের আকৃতি, কিন্তু গা ছমছমে স্লিক চামড়া, বিশাল ডানামেলা ইগলের মতো শক্তিশালী পালকযুক্ত পাখা, যেগুলো কালো ও রক্তচাপা লাল রঙের মিশেলে। মুখে তীক্ষ্ণ বাদুরের মতো ফ্যাংস, আর চোখে ইগলের মতো শিকারী দৃষ্টি। হাতে মানুষের মতো আঙুল, কিন্তু নখ ইগলের পায়ের নখের মতো বাঁকা ও ধারালো। রাত্রিকালীন দৃষ্টিশক্তি বাদুরের মতো, আকাশভেদী গতি ইগলের মতো, মন হ্যাক করার ক্ষমতা, ভ্যাম্পায়ারদের মাইন্ড কন্ট্রোল। রক্ত পিপাসা, কিন্তু এটা বাকি ভ্যাম্পায়ারের মতো সবসময় হয় না। সে মানুষের মতো খাবার খায়, কিন্তু গরম টাকটা রক্ত সামনে পেলে নিজেকে দমিয়ে রাখতেও পারে না। আহিয়ান ভ্যাম্পায়ার সম্পর্কে পড়েছে, তাদের বৈশিষ্ট্য আকার সবটাই সে পর্যবেক্ষণ করেছে, কিন্তু তার মধ্যে এই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখে তার নিজেকে হাইব্রিড ভ্যাম্পায়ার মনে হয়েছে। কিন্তু সে এমন কেন, তার উত্তর সে এই 10 বছরেও পায়নি। নীরব বৈঠক বসেছে শাহরিয়ার মির্জা আর শরীফ মির্জা। নিজের বাবার এই শান্ত রূপ দেখে শরীফ মির্জা নিজের ওপরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এই সবের মানে কি বাবা? তুমি কিভাবে পারলে মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে? শাহরিয়ার মির্জা তেতে উঠলেন ছেলের এমন নোংরা সাহস দেখে। তো কি তোর নোংরা ছাইতে রেখে দিতাম? নষ্ট হতে দিতাম তার পবিত্রতা? শরীফ মির্জা অধৈর্য হয়ে উঠলেন। তুমি কথা দিয়েছিলে বাবা, একবার আইহান তাকে তালাক দিলে সে আমার। শাহরিয়ার মির্জা হুঙ্কার করে উঠলেন। তোর লজ্জা কি বিক্রি করে দিয়েছিস শরীফ? সে তোর মেয়ের থেকেও ছোট। কোন রুচিতে তুই তাকে নিয়ে এসব ভাবতে পারিস? নিজের পুত্রবধূর দিকে কিভাবে নজর দিতে পারিস? শরীফ মির্জা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন। ভুল বললে বাবা, আমি আমার পুত্রবধূর দিকে নজর দিইনি। তুমি জোর করে আমার সুখ কেড়ে নিয়ে আমার ছেলেকে নিয়ে দিয়েছো। শাহরিয়ার মির্জা তাচ্ছিল্য হেসে বলে উঠলেন। সে তোর ভোগের বস্তু না শরীফ, শুধুমাত্র তোর কারণে ওকে এই বাড়ি থেকে বের করতে হয়েছে আমাকে। কাজটা করে ভালো করছো বাবা। এবার ওকে আমার হাতে আটকাবে কে? সে আমার সোজা সঙ্গী হবে।
ঘৃণায় থুতু ফেললেন শাহরিয়ার মির্জা। তোকে নিজের ছেলে ভাবতে আমার ঘৃণা করছে। ছি, এতটা অবনতি কিভাবে হলো তোর? আর কি বললি, তোকে আটকাবে কে? ভুলে যাস না এখনো আয়ান মির্জা বেঁচে আছে। পারলে কেড়ে আন তার কাছ থেকে তার সুখকে। শরীফ মির্জা হেসে উঠলেন উচ্চ স্বরে। তুমি আমার কাজটা আরো সহজ করে দিলে বাবা। সুখ এবার নিজ থেকেই আমার কাছে ধরা দিবে, দেখে নিও। শাহরিয়ার মির্জা যেতে যেতে তাচ্ছিল্য হেসে বলে উঠলেন, দেখা যাবে। লন্ডন এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে সুখ। হাতে ছোট একটা সুটকেস ব্যতীত আর কিছুই নেই। ঠান্ডার এই সময়ে শুধুমাত্র কালো বরখার উপরে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে সুখ। আশেপাশে বারবার চোখ বোলাচ্ছে। শ্রাবণী আপু বারবার বলে দিয়েছে তাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে তাকে একজন এসে নিয়ে যাবে, কিন্তু কে আসবে কখন আসবে তার কিছুতেই জানে না সুখ। অস্থিরতায় সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ভয় হচ্ছে তার যদি আরও একবার সবাই তাকে ফেলে দেয়। এই অচেনা দেশে অচেনা শহরে কি করবে সে? আপনি কি সুখ মির্জা? আকস্মিক কারো গম্ভীর কণ্ঠে ভীতু চোখে তাকায় সুখ। সুটবুট পরে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে সমান্তারে হাঁপিয়ে চলেছে লোকটা, কিন্তু সুখের সেদিকে তেমন লক্ষ্য নেই। তার কানে শুধু একটা শব্দ ভাসছে, সুখ মির্জা। যে পদবি তার জন্য ছিল হারামের মতো। নিজের নামের পাশে এই নাম লাগানোর অধিকার সে এই 7 বছরে পায়নি, কিন্তু আজ হঠাৎই অচেনা শহরে অচেনা লোকের মুখে এই ডাক তার বুক কাঁপিয়ে তুলল। আরও একবার তাকে মনে করিয়ে দিল সে কারো বিবাহিতা, কারো স্ত্রী। দুনিয়ায় কোনো এক প্রান্তে আছে তার খুব আপন কেউ, কাছের কেউ। সে এতিম হলেও শূন্য নই, একা নই। এই যে মিস, আপনি কি সুখ মির্জা? দ্রুত বলুন, হাতে সময় কম। দেরি হলে স্যার আমাকে শেষ করে দেবে। সুখ গোল গোল চোখে তাকিয়ে মাথা নাড়াল। লোকটা বিস্তর হাসল। সুখের লাগেজটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করলো, শ্রাবণী ম্যাম একদম ঠিক বর্ণনা দিয়েছিল। যে মেয়ে এয়ারপোর্টে জড়বস্তুর মতো দাঁড়িয়ে ভীতু নয়নে হয়ে এই দিক সেদিক তাকাবে, সে সুখ মির্জা। সুখ কিছু বলল না, আসলে বলার মতো কিছু পেল না। জড়তা, অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আর রাখবেও না কেন? পুরুষ বলতে যে তার পাশে শুধু শাহরিয়ার মির্জা ছিল, আর কোনো পুরুষের অধিকার ছিল না চিলেকোঠার আশেপাশে আসার, আর তা না তো সুখের অনুমতি ছিল বাহিরে বের হওয়ার। সময় মতো তার খাবার তার ঘরে পৌঁছে যেত, না হয় শ্রাবণী এসে দিয়ে যেত। কলেজেও পরীক্ষা ছাড়া যাওয়ার অনুমতি ছিল না, পাছে যদি কেউ জেনে যায় মির্জাদের বাড়িতে থাকা আশ্রিতার কথা। কি আজব নিয়মই মানুষদের, এটি মূল্যহীন। সুখের ঘোর ভাঙে লোকটার কথায়। আমি ইমদাদ হোসেন, AM স্যারের পিএ। সুখ ভ্রু কুচকালো, নামটা আপন মনেই বিড়বিড় করে আওড়ালো। AM, এমন নামও কারো হয় নাকি? ব্যাপারটা বোধগম্য হলো না তার। কিন্তু কে এই AM? আর কেনই বা শাহরিয়ার দাদুভাই তাকে পাঠাচ্ছে এই AM এর কাছে? নামটাও কেমন জানি AM PM এর মতো। মানুষের স্টাইলিশ নাম কেমন উদ্ভট কেন হয়? আপনি কি বোবা মিস? আপনার সাথে শাহরিয়ার দুলাভাইয়ের সম্পর্ক কি? আহমাদ বোকা বোকা চোখে তাকালো সুখের দিকে। এতক্ষণ সে কাকে এত প্রশ্ন করলো? মেয়েটা কি তার কথা শোনেনি, নাকি গুরুত্বপূর্ণ মনে করেনি? ভেতর ভেতর অপমানিত বোধ করলেও নিজেকে সান্ত্বনা দিতে বলে উঠল, এ কোনো সাধারণ মেয়ে নয়লে লায়লা, এ হলো মির্জা পরিবারের মেয়ে। দায়িত্বগত আর অহংকার এদের রক্তে মিশে আছে। এদেরই তো এই একটাই গুণ। নিজের মনের কথাগুলো আউড়ে একটা ভেংচি কেটে নিজে বোকা বনে গেল। গলা পরিষ্কার করে বলে উঠল, আপনার দাদু ভাইয়ের নাতি আমাদের AM স্যার। নাতি কথাটা শুনতেই মাথায় এলো শাহরিয়ারের মেয়ের বড় ছেলের কথা। শ্রাবণী আপু তাকে একবার বলেছিল তার বড় ফুপির বড় ছেলে এই লন্ডনেই পরিবার সমেত থাকে। তাই নাতি বলতে মাথায় সে নাতির কথাই এলো। বাকি রাস্তায় চুপচাপ গাড়িতে মাথা হেলিয়েই পার করে দিল। একে ঠান্ডা, তার উপরে খিদা, দুইটা মিলে তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। কিন্তু এই অচেনা পুরুষকে নিজের খালি পেটের কথা তো জানাতেও পারছে না। আকস্মিক পেটে আওয়াজ হতেই সুখ লজ্জায় মাথা নত করে ফেলল। শব্দটা এহেমাদের স্পষ্ট শূন্য। তার নিজের মাথায় এই মুহূর্তে স্টিয়ারিংয়ে বাড়ি দিতে ইচ্ছে করলো। শ্রাবণী তাকে বারবার বলেছিল সুখকে পেয়ে গেলে তাকে আগে খাবার দিতে। সুখ চাপা স্বভাবের, জীবনেও মুখ ফুটে বলবে না, কিন্তু সে ভুলে গেছে। I am sorry মিস সুখ, আসলে আমি ভুলেই গিয়েছিলাম।
এত লম্বা জার্নি করে এসেছেন আর প্রথমবার ফ্লাইটে উঠে নির্ঘাত অসুস্থ হয়ে খেতে পারেননি। আপনার পাশের সিটে দেখেন শুকনো খাবার আছে। এখনকার মতো এটাই দিয়ে নিজের ক্ষুধা মিটিয়ে নিন। বাড়িতে পৌঁছালে তারপর খাবার অ্যারেঞ্জ করে দেব। সুখ চুপচাপ পাশের সিট থেকে পাউরুটি নিয়ে খেতে লাগলো। এহমাদ তাকালো সুখের দিকে। ছোট গোলগাল মুখ, হলদেটে বড়, হালকা বোচা নাক, নাকের উপর আবার একটা কালো তিলও আছে। সবচেয়ে সুন্দর লাগলো সুখের টানা টানা চোখ। এহমাদ যেন নিজেকে হারিয়ে ফেললো এই কয়েক সেকেন্ডের মধ্যেই। কিন্তু সেদিকে সুখের খেয়াল নেই। সে নিজের মতো খেতে ব্যস্ত, তার চিন্তা অন্য কিছু নিয়ে। সে চিন্তার মাঝে সে লক্ষ্য করতে পারল না কারো মুগ্ধ দৃষ্টি। নিজেকে হারিয়ে ফেলার গল্পের সূচনা। লন্ডনের শহর ছেড়ে কিছুটা দূরের জঙ্গলে গাড়ি প্রবেশ করতেই সুখ অবাক হলো। শহর ছেড়ে এই জঙ্গলে কেন প্রবেশ করছে আহমাদ? কোন কুমতলব তো নেই। ভাবতেই সেদিন রাতের কথা মাথায় আসতেই ঘাবড়ে গেল সুখ। কাপা হাত গলায় বলে উঠল, আপনি এই জঙ্গলের মধ্যে কেন যাচ্ছেন? আপনি ভয় পাবেন না সুখ। আসলে স্যারের শহর ছেড়ে এই জায়গাতেই থাকেন কি জন্য তা আজও রহস্য। এই জঙ্গলটা নাকি তার খুব প্রিয়। সত্যি? আহমাদ হাসলো। আমাকে ভয় পাচ্ছেন বুঝি? আহমাদের এমন কথায় ভরকে উঠল সুখ। আপনাকে ভয় পাবো কেন? আপনি কি বাঘ না ভালুক? এই মিষ্টি চেহারা দেখলে বাঘ ভাল্লুকও আদর করে পালাবে। সুখ বুঝলো না, চোখ ঘুরিয়ে বলে উঠল, মানে বাড়ি এসে গেছি, ওই দেখুন। সুখ দেখলো, দেখতেই অবাক হয়ে গেল। জঙ্গলের মধ্যে যেমন সুন্দর আর নান্দনিকতায় পরিপূর্ণ বাড়ি থাকবে ভাবতেও পারেনি সুখ। চারিপাশে ঘুরে ঘুরে দেখতেই চোখ আটকে গেল বিশাল গেটের কারুকার্যের দিকে। বিশাল বড় গেটে ঈগলের ছবি খোদাই করা, তার সামনে বড় পানির ফোয়ারা। বাড়ি দেখা শেষ হয়েছে ম্যাডাম, এবার ভেতরে যাওয়া যাক। সুখ মাথা নাড়ালো। ডুপ্লেক্স বাড়িটার ভেতরে সম্পূর্ণ কাচের, বাহিরের সবটাই দেখা যায়, কিন্তু আশ্চর্যকর বিষয় বাহির থেকে মনে হচ্ছিল সবটাই দেওয়াল। আহমাদ কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। সুখ, আপনি উপরতলায় দ্বিতীয় রুমে থাকবেন। আমার একটা কল এসেছে, আমি কথা বললে আপনার খাবার পাঠিয়ে দেব। আপনি ফ্রেশ হয়ে নেবেন। একটু পরে একজন স্টাফ এসে আপনার শীতের পোশাক, ব্যবহারের পোশাক সব দিয়ে যাবে। কথাটা বলেই বেরিয়ে গেল আহমাদ। দাঁড়িয়ে রইল সুখ। সে ভেবেছিল বাড়িতে নিশ্চয়ই শ্রাবণীর ফুপুর পরিবার থাকবে, কিন্তু সম্পূর্ণ বাড়ি ফাঁকা। তাহলে কি এই সম্পূর্ণ বাড়িতে সুখ একা থাকবে? তাও আবার এই জঙ্গলে? ভাবতেই গা ছমছম করে উঠল। সুখ নিজের সাহস জুগিয়ে উপরে উঠতেই ভাবনায় পড়ে যায়। দুই দিকে দুইটা করে 4টা রুম। তাহলে আহমাদের বলা কোন দ্বিতীয় রুমে যাবে সে? দোনামোনা করে সিঁড়ির বাম পাশের রুমটাতে ঢুকতেই তার চোখ বড় বড় হয়ে গেল। বিশাল বড় ঘরটার দিকে তাকাতেই থমকে যায় সুখ। নিজের ভাবনাকে ধিক্কার জানাতে গিয়েও পারে না, কারণ দেওয়াল জুড়ে ছবির সমাহার। আর ছবিগুলো আর কারো না, স্বয়ং আহিয়ান আবরার মির্জার। কম্পিত হৃদয় নিয়ে বেরিয়ে যেতে নিলেই থেমে যায় কদম। স্বার্থপর মন আর মস্তিষ্ক জানান দেয় এটা বাংলাদেশ না, এটা লন্ডন। বিদেশের এই মাটিতে পরিচিত কেউ নেই তোর। কোথায় যাবে সে? কে দিবে তাকে ঠাঁই? কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক জানান দিল, যে লোক বিয়ে করেই দেশ ছেড়েছে তার ফেলে এসেছে, আশ্রয়হীন করেছে। এই কালে এসে তার কাছে আশ্রয় চাওয়ার মতো কাজ কিভাবে করবে সুখ? কিন্তু এই রাতে যে সে কোথাও যেতেও পারবে না। অতঃপর চুপচাপ অপর দিকের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল সুখ। আহমাদ খাবার নিয়ে এসেই দেখতে পায় আহিয়ান টেবিলে বসে আছে, হাতে বই। আহমাদ বুঝে পায় না সারাদিন আহিয়ান কি পড়ে, কি নিয়ে তার গবেষণা। আমার গবেষণা কি নিয়ে এটা জেনে তোমার কাজ নেই আহমাদ। এত রাতে এখানে কি করতে এসছো? বাড়িতে মেয়েলি ঘ্রাণ কেন? আহমাদ অবাক হয় না, তার স্যারের সামনে মনের কথা বলাও দায়। প্রথমে অবাক হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। স্যার, আপনার বোন মিস সুখ এসেছে, তার জন্যই হয়তো এই গ্রান। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আহমাদের দিকে। বোন শব্দটা কেন জানি তার কানে কটু শোনালেও কোনো সংশয় ইতস্তত জড়ায় চেয়ার ছেড়ে যেতে যেতে বলে উঠল আহিয়ান, শি ইজ মাই ওয়াইফ, মিসেস সুখ আহিয়ান মির্জা। আহিয়ান একটাবার পেছনে ফিরে তাকাতে দেখতে পেল সবেমাত্র ডানা মেলে উঠতে যাওয়া পাখিটা
ডানা ছিঁড়ে ফেলেছে সে। মাত্র দেখা স্বপ্নগুলো চুরমার হয়ে পড়ে রইল। দুঃখ বিলাস করার সময়টাও পেল না সে। তার আগেই তার নিজের প্রফেশনাল ফর্মে ফিরে যেতে হলো। ততক্ষণে লেডি স্টাফ চলে এসেছে। আহমাদ কোনো কথাবার্তা না বলেই খাবারের প্যাকেট আর কিছু পোশাক তার হাতে ধরিয়ে চলে গেল। কিছুটা সময় তার নিজের জন্য লাগবে। কয়েক মুহূর্তের প্রেম ভোলার জন্য একটা নিশুতি রাত তার নিজের জন্য প্রয়োজন। আহিয়ান 2 বার কল করে 3 বারের বেলায় কল রিসিভ করেন শাহরিয়ার মির্জা। দুইজনে কিছুক্ষণ চুপ রইল। দীর্ঘ 7 বছর পরে আবারও নিজের নাতির কল পেয়ে কি বলবে ভেবে পেলেন না শাহরিয়ার মির্জা। কিন্তু কল আসাতে এতটুকু তিনি বুঝতে পেরেছেন, সুখ সঠিক জায়গায় পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষা ভবিষ্যতে কি হতে চলেছে তা দেখার। আহিয়ান ভরাট কণ্ঠে কিছুটা রাগ নিয়েই বলে উঠল, ওকে এখানে কেন পাঠিয়েছেন দাদু? শাহরিয়ার মির্জা এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন আগে থেকেই। যার জায়গা যেখানে তাকে সেখানে থাকাটাই মানায় দাদু ভাই। সুখ তোমার স্ত্রী, তোমার সাথে থাকবে, এটাই কি নিয়ম নয়? বাজে কথা বলো না দাদু। তুমিও জানো 13 বছরের এক কিশোরী বিবাহ উপযোগী বলে ধরা হয় না। এই বিয়ে শুধু তোমার জেদের ফল ব্যতীত আর কিছুই না। তুমি তোমার নাত বউ চেয়েছিলে, আমি দিয়েছি। ব্যাপারটা ওইখানেই শেষ। আমি অতটা বোকা না দাদু ভাই। যদি হতাম তাহলে এত বড় মির্জা সাম্রাজ্য গড়তে পারতাম না। আমি আমার নাতিকে ভালোভাবেই জানি। তার জেদ রাগ সম্পর্কে আমার থেকে ভালো ধারণা কারো নেই। সে যে কারো কথায় প্রভাবিত হয়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিবে তা হয় না। তার সাথে তোমার বিয়ে হয়েছে, এর পিছনেও কোথাও না কোথাও তোমার ইচ্ছা ছিল, তাই এই বিয়েটা সম্ভব হয়েছে। আর রইল নাবালিকা বিয়ের, তাহলে বলবো আইনে এই বিয়ে না মানলেও হাদিসে এই বিয়ে জায়েজ। আমি সত্যিটা জানতে চাই দাদু। এসব লজিক আমাকে দিয়ে কোনো লাভ নেই। সেটা তুমি খুব ভালো করেই জানো। কেন পাঠিয়েছো এই মেয়েকে এখানে? কি চাও তুমি? তুমি কেন 7 বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলে দাদু ভাই, আর কেনই বা ফিরছো না? আহিয়ান চুপ হয়ে যায়। শাহরিয়ার মির্জা হাসেন। তিনি চাইলেও সত্যিটা জানাতে পারবেন না আহিয়ানকে, কারণ সত্যিটা যদি একবার আহিয়ান জেনে যায় তাহলে কেয়ামত হয়ে যাবে, যা আটকানোর ক্ষমতা কারণেই স্বয়ং তারও না। আর এই মুহূর্তে আহিয়ানকে আটকানোর একটাই উপায় ছিল। তুমি জেনে বুঝে মেয়েটার জীবন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ দাদু। এর জন্য আফসোস করবে তুমি। করবে না, আমি জানি দাদু ভাই। তুমি আজ যাই করো, কোনো নারীর অসম্মান তুমি করবে না। সে তোমার দায়িত্ব দাদু ভাই। আর আহিয়ান মির্জা দায়িত্ব থেকে পিছু পা হবে না, এটা আমি জানি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে সুখ থেকে। সুখ জিনিসটা অনেক আগেই ছিনিয়ে নিয়েছে ভাগ্য তার থেকে। এই সম্পূর্ণ দুনিয়ায় তার আপন যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। কথাটা বলেই কল কেটে দিলেন শাহরিয়ার মির্জা। আহিয়ান কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে এগিয়ে গেল পাশের ঘরে, যেখানে থেকে আসছে তীব্র মেয়েলি ঘ্রাণ। দরজার কাছে এসে সেখানে তাকাতেই দেখতে পায় বিছানায় গুটসুটি হয়ে শুয়ে আছে সুখ। লেপ মুড়িয়ে থাকার কারণে চেহারা না দেখা গেলেও ফ্লোরে পড়ে থাকা ভেজা চুলগুলো দেখে ভ্রু কুচকে আসে আহিয়ানের। ঠান্ডার প্রকোপে এখানে বেশি, এই কনকনে ঠান্ডায় এবার গোসল করতে কেন গেছে এই মেয়ে বোধগম্য হলো না আহিয়ানের। তাও ভেজা চুল নিয়েই ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা প্রচন্ড বিরক্ত হলো সে। এই মেয়েটা এত কেয়ারলেস আর অগোছালো কেন? যত সব উটকো ঝামেলা। একে দ্রুত এখান থেকে অন্য কোথাও পাঠাতে হবে। ভুলেও এই বাড়িতে রাখা যাবে না তাকে, নাহলে বিপদ। দাদু না বুঝে মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আহিয়ান সেখান থেকে চলে যেতে গিয়েও যেতে পারল না। আপন মনে এই ঘরের ভেতর প্রবেশ করে টেবিলে এলোমেলো হয়ে পড়ে থাকা তোয়ালে তুলে এগিয়ে গেল সুখের দিকে। সুখের মাথার কাছে বসে চুলে হাত দিয়ে যেতেই আয়নার দিকে নজর গেল তার। তার চোখগুলো থেকে লাল দুটি বের হচ্ছে। আলো জ্বালিয়ে রাখার কারণে সে খুব বেশি বোঝা না গেলেও সাধারণ মানুষ দেখে ভয় পেতে বাধ্য। দ্রুত সেখানে তোয়ালে ফেলে বেরিয়ে এলো আহিয়ান। আজকের পর থেকে বাড়িতেও লেন্স পরে তাকে ঘুরতে হবে। একাকিত্ব আমার পরিচয়। আমি সাধারণ মানুষের ভিড়েও থাকতে পারি না সেখানে। সেখানে বিয়ে, বৈবাহিক সম্পর্ক, ভালোবাসা, এই সব কিছুই কোনো কৌতুক। আহিয়ান আপনার মির্জাকে ভালোবাসা যায় না, শুধু ভয় পাওয়া যায়। আর আমি চাই সবাই আমাকে যেন ভয় পায়। এর মধ্যে যে আলাদা এক আনন্দ, প্রাপ্তি। হঠাৎ করে আহিয়ানের মনে পড়ে যায় রক্সিনার বলা কথাটা। এই ভয় নিজের ভালোবাসার চোখে দেখতে পারবি তো? যখন সে তোর থেকে ভয় পেয়ে পালাবে সহ্য করে নিতে পারবি তো? পরক্ষণে আহিয়ান তাচ্ছিল্য করে নিজেই বলে ওঠে,
আমি শুধু নিজেকে ভালোবাসি, আর কাউকে না। আমার জীবনে একা আমি বাদে আর কেউ থাকবে না, কোনো দিনও না। এক ফালি সূর্যের আলো জানালা দিয়ে রুমে প্রবেশ করতেই চোখ মেলে তাকায় সুখ। জঙ্গল হওয়ায় আশেপাশে হাজারো পাখির কলরব শোনা যায়। ঘরটার বাম পাশে জানালা যেই ঘেঁষেই বিরাট একটা রেড ম্যাপল গাছ। এই গাছ আমেরিকাতে পাওয়া গেলেও এখন লন্ডনেও পাওয়া যায়, কিন্তু সংখ্যা খুবই কম। সে গাছেই বসে আছে 7 রঙের সংমিশ্রিত একটি পাখি। এই অদ্ভুত সুন্দর পাখি সুখ এর আগে কখনো দেখেনি। যেন 7 রঙের রংধনু। সুখ যেন সম্মোহিত হয়ে গেল। এক পা করে এগিয়ে যেতে নিলেই পেছন থেকে গম্ভীর ভরাট কণ্ঠে কেঁপে ওঠে। তার চোখের সামনে ভেসে ওঠে রক্তিম চোখ, ভয়ঙ্কর সে হুমকি। এবার তুই সে সুখ, কাল রাতেই যদি বেরিয়ে যেতি তাহলে এই রাক্ষসের হাত থেকে বেঁচে যেতি, কিন্তু এখন তোকে কে বাঁচাবে? এই সম্পূর্ণ বাড়িতে তুই একা, তার উপর এই ঘন জঙ্গল। যদি তোকে মেরে ওই লোকটা ওই জঙ্গলেই পুঁতে রাখে, কেউ টের অব্দি পাবে না। ইয়া আল্লাহ, সাহায্য করো, এই রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে দাও। একের পর এক অ্যালকোহলের বোতল শেষ করেও নিজেকে দমিয়ে রাখতে পারছে না শরীফ মির্জা। চোখের সামনে বারবার ভেসে উঠছে সুখের আবেদনময়ী বদন। এক সুখকে পেতে দীর্ঘ 7 বছরের তপস্যা করেছিলেন তিনি। সেদিন রাতে নিজেকে সামলাতে না পেরেই প্রবেশ করেছিল সুখের ঘরে। সেখানে যেতেই যেন সে আরও উন্মাদ হয়ে উঠেছিল। বয়সের তফাৎ, সম্পর্কের ব্যবধান সবটাই ভুলে গিয়েছিলেন তিনি। সে তো চেয়েছিল 13 বছরের সুখকে বিয়ে করতে, কিন্তু তা হতে দেয়নি তার পিতা শাহরিয়ার মির্জা। আজ আবারও তার সুখকে পাওয়ার রাস্তাটা কাটা পেতে দিলেন। ব্যাপারটা কোনো মতেই সহ্য করতে পারছে না শরীফ মির্জা। আমি তোমাকে কেড়ে নেব এই সুখ। হয় মর্যাদা সহ তুমি আমার স্ত্রী হয়ে আমার খাটে আসবে, নয়তো রক্ষিতা হয়ে ভোগবস্তু রূপে তুমি আমার বিছানায় আসবে, কিন্তু আসতে তোমাকে আমার কাছে হবেই। আহিয়ান কখনোই তোমাকে নিজের কাছে আগলে রাখবে না। যাকে মেনে নেবে না বলে দেশ ছেড়েছিলে, আজ অবধি দেশে ফিরেনি, সে তাকে নিজের বাড়িতে ঠাঁই দিবে ধারণাটা ভুল। বলে খুব শীঘ্রই টের পাবে বাবা। সেদিনই আমাকে কেউ আটকাতে পারবে না। সুখের সৌন্দর্য গ্রাস করব আমি, তার সূর্যের ন্যায় রূপ আমি গ্রহণ লাগিয়ে ছাড়ব। এই মির্জা বংশের বড় ছেলে শরীফ মির্জার ওয়াদা। বিস্ময়ে মানুষ কথা বলা ভুলে যায়। ব্যাপারটা শুনলেও রক্সিনা আর রেহবার ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মুহূর্তে। তাদের সামনে মুখ নিচু করে বসে আছে সুখ, আমাদের ভাষ্যমতীরা আহিয়ান আবরার মির্জার ওয়াইফ। ব্যাপারটা কোনোভাবেই হজম করতে পারছে না রক্সিনা আর রেহবার। এদিকে 4 জোড়া চোখের হতভম্ব দৃষ্টিতে বড্ড অস্বস্তিতে পড়ে গেছে সুখ, কিন্তু এখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নেই তার। পাশে যদি এরা আহিয়ানকে বলে দেয় সে তাদের সাথে বেয়াদবি করেছে। এখানে কি হচ্ছে? আহিয়ানের কণ্ঠে সবার দৃষ্টি তাক হয় আহিয়ানের দিকে। দরজার কাছে বুকের ওপর হাত বুঝিয়ে স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আহিয়ান। রক্সিনা ফোঁস করে নিঃশ্বাস নেয়। এই রসকসহীন পুরুষকে ভালোবাসে এটা সত্যি, কিন্তু তার স্ত্রীর কথা শুনে তার নিজের জন্য না, বরং সুখ নামক বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগছে। আহিয়ানের মতো পুরুষ ভালোবাসবে, ব্যাপারটা ইহজন্মে সম্ভব বলে সে মনে করে না। আহিয়ান তাকায় সুখের নত মুখের দিকে। সে ভেবে পায় না মেয়েটা সর্বদা এত ভয় পেয়ে থাকে কেন। আহিয়ানের রাগ ওঠে কেন সে জানে না। সে এবার থমকে ওঠে। এখানে কি হচ্ছে? আমি কিছু জিজ্ঞেস করেছি। এই সকালবেলা এখানে তোরা কি করছিস? রেহবার ফোঁস করে শ্বাস ছেড়ে বলে ওঠে, নতুন বউকে দেখতে এসেছি। তুই তো আর পরিচয় করাই দিবি না, তাই আমরাই চলে এলাম ভাবির সাথে দেখা করতে। সে নতুন বউ না 7 বছর পুরাতন বউ, তাই তাকে দেখার মতো কিছু নেই। আর তোদের জন্য এই ঘরের আগে পেছু না দেখি, স্পেশালি ইউ রেবার, কথাটা মনে রাখবে। কথাটা বলে আর সেখানে দাঁড়ানোর প্রয়োজন বোধ করলো না আহিয়ান, বেরিয়ে গেল। সুখ অবাক চোখে তাকালো, কি সহজভাবে স্বীকার করে নিল যেন এটা কোনো ব্যাপার না। এমন কত শত বউয়ের পরিচয় করিয়ে দিয়েছে সে। রেবার বাচ্চাদের মতো ঠোঁট উঠে আহিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে সুখের কাছে অভিযোগের স্বরে বলে উঠল, দেখছেন ভাবি কিভাবে আমাদের বদনাম রটিয়ে বেড়ায় আপনার এই নিষ্ঠুর স্বামী। আমার একটা মাত্র ভাবি, আমি তার সাথে আলাপ করব না, এটা কি কোনো কথা হলো? আপনি তাকে বকে দিবেন? আচ্ছা। সুখ ফিসলে হাসে রেহেবারের কথায়। সে নাকি বকে দিবে 6 ফুটের রাক্ষসকে, পরে রাক্ষস রেগে তাকে গিলে ফেলুক। আচ্ছা,
বকাবকি পরে হবে, এখন চলুন ভাবি, ব্রেকফাস্ট করবেন। আপনার যে স্বামী দেখা যাবে সত্যি সত্যি কাল থেকে আমাদের এখানে আসা বন্ধ করে দিবে। সুখ ভীত নয়নে তাকালো। সে নিচে যেতে চায় না, ওই লোকের চোখের দিকে তাকাতেই ভয় করে তার। আমি নিচে গেলে উনি রাগ করবেন ভাইয়া, আপনারা যান, আমি এখানেই ঠিক আছি। আরে ধুর, কিছু বলবে, আমরা আছি না। আহিয়ান রাগী হলেও এতটা খারাপ না। এই রক্সিনা ভাবিকে নিয়ে আয়। কথাটা বলে এবার রেহবার তাকালো রক্সিনার দিকে। রক্সিনার নিচু মাথা, চোখের পানি লুকানোর ব্রেথা চেষ্টা চোখে এড়ালো না রেহবারের। জীবনের অনেক ঘটনা আমাদের ধারণার বাহির হয়, যেটার উপরে কারো রাজত্ব চলে না। ইচ্ছে তো হোক না বলেই মেনে নিতে হয়। এই যেমন কেউ ভেবেছিল আহিয়ান বিয়ে করেছে তাও 7 বছর আগে। নিজের না পাওয়া ব্যক্তির রাগ অন্য কারোর উপরে দিয়ে তুলবি না বলে আমার বিশ্বাস। তুই যথেষ্ট বুঝদার ভাবি, এমনিতে কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। আশা করব তুই আর জটিলতা তৈরি করবি না। রক্সিনা কান্না ভেজা চোখ নিয়েই হাসল। সে হাসিটা রেহবারের বুকটায় ছুরি আঘাত করার জন্য যথেষ্ট ছিল। তবুও সে নিশ্চুপ রইল। রক্সিনার সুখের দিকে একবার তাকিয়ে রেহবারকে উদ্দেশ্য করে বলে উঠল, খারাপ হতে পারি, তাই বলে এতটাও না যে কারো হাজবেন্ডকে চাইবো বা পাবার আশা করে ভিলেনের রোল প্লে করব। আমি সাইড হিরোইন না রেহবার। চলো তো সুখ, আমার থেকে ছোট। আমি সাইড হিরোইন না রেহবাব। চলো তো সুখ, আমার থেকে ছোট, তাই নাম ধরেই ডাকলাম, কিছু মনে করো না কেমন। সুখ অনেক কষ্টে নিজের ঠোঁট কোণায় এক চিলতে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। এরা হয়তো ভেবেছে সে ইংরেজি ভাষা তেমন বুঝবে না, কিন্তু তারা এটা জানে না সুখ তাদের কথা সবটাই বুঝেছে। তার বুকের বাম পাশটায় ব্যথা করছে। তার এখানে আসা ঠিক হয়নি সেটা সে খুব ভালোভাবেই টের পাচ্ছে। আমি তো ওনাকে ভালোবাসি না, আর উনিও আমাকে বউ হিসেবে মানেন না, এই সম্পর্কটাকে মানেন না। সেখানে আমার এখানে আসা নিশ্চয়ই এদের মধ্যে ঝামেলা হবে। রোকসেনা আপুর মুখটা কেমন নেতিয়ে গেছে। আমি যেখানেই যাই সেখানকার সুখগুলো কেন মিলিয়ে যায়। কি ভাবি, এত কি ভাবছেন শুনি? রেহবারের কথায় ধ্যান ভাঙে সুখের। হাসার চেষ্টা করে বলে ওঠে, না কিছু না। এতক্ষণ ধরে কথা বলছি, আমাদের সম্পর্কে তো কিছুই জানাই হলো না। আহিয়ান তো আর পরিচয় করাই দিবে না, তাই আমি নিজে থেকেই পরিচয় দিয়ে দিই। আমি রেহবার স্মিথ, মা বাঙালি আর বাবা আমেরিকান হওয়ায় নামটা একটু বাংলা ইংরেজির ভাইব দেয়। প্রফেশনে আমি একজন আর্কিটেক্ট, আর সুদর্শন ফেসটা তো দেখতেই পাচ্ছেন। আপনার জামাইয়ের মতো এতটা না হলেও কমও না। কত শত মেয়ের ক্রাশ ভাবতেই। রক্সিনা ভেংচি কাটে। ওর কথায় পাত্তা দিও না সুখ, ওর মাথায় একটু সমস্যা আছে বুঝলে। ছোট্টবেলায় চিকিৎসার অভাবে তা বেড়ে গেছে আর কি। সুখ ফিক করে হেসে দেয়। হাসির মাত্রাটা একটু বেশি থাকাতে স্পষ্ট আহিয়ান শুনতে পায়। আহিয়ানের হৃদয় যেন লাফিয়ে ওঠে সুখের হাসির ঝঙ্কার শুনে। আনমনে পিছন ফিরে সিঁড়ির দিকে তাকাতেই চোখ আটকে যায় তার। সাদা চুড়িদার, লম্বা ঘন চুলগুলো হাঁটু অব্দি এড়িয়ে পড়েছে, যা হাঁটার তালে দুলছে। হাসির কারণে গজদাঁতগুলো বেরিয়ে এসেছে, যা আরও অমায়িক লাগছে। আহিয়ানের চোখ সরিয়ে দরজার দিকে তাকাতেই তার মাথায় রক্ত উঠে যায়। আহমদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুখের দিকে। তার চোখের মুগ্ধতা সহ্য হলো না আহিয়ানের। টেবিলের সজোরে বাড়ি দিয়ে উঠে পাশে থাকা চেয়ার নিজের সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মুহূর্তে খণ্ড বিখণ্ড হয়ে যায় কাঠের তৈরি চেয়ারটি। বিকট আওয়াজে কেঁপে ওঠে সুখ সহ সবাই। ভয়ে লুকিয়ে পড়ে সুখ রক্সিনার পেছনে। কেউ আহিয়ানের এই রাগের কারণ বুঝে উঠতে পারছে না। এদিকে সুখের ভয় হাত পা কাঁপছে। ছোটবেলার কিছু তিক্ত স্মৃতি মনে পড়তেই সুখ 2 হাত দিয়ে 2 কান চেপে ধরে। একসময় সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ঝরে পড়ে রক্সিনার পিঠে। কোনো মতে তাল সামলিয়ে সুখকে বুকে জড়িয়ে নেয় রক্সিনা। ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে আহিয়ানের দিকে।
আহিয়ান চেয়ারে আটকে রাখা ব্লেজার নিয়ে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে। সব কিছু তার অসহ্য লাগছে। সবচেয়ে বেশি অসহ্য লাগছে ওর ওই মেয়েটাকে, ঠিক যেমন 7 বছর আগে লাগতো যখন তার সামনে কান্নাজড়িত কণ্ঠে আকাশপানে তাকিয়ে বলেছিল। আহিয়ান মনে করতে চায় না সে লাইন, যে সে একটা বাক্য যে তার সমস্ত রাগ বের করে আনে, তাকে আরও হিংস্র করে তোলে। সে হারে না কখনো, না সেখানে এক রত্তির একটা মেয়ে তাকে হারিয়েছিল বাজেভাবে, তাকে তার চোখে নিচু হতে বাধ্য করেছিল। অন্ধকার রজনী, আকাশের তারারাও বিলীন। ভারী তুষারপাতে চারিদিকের পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। কম্পিউটারের নিচে অনবরত কেঁপে চলেছে সুখের ছোট্ট দেহখানা। সকাল থেকে এই 4 দেওয়ালের মাঝেই শায়িত সে। চেতনা ফিরেছিল তার আরও ঘন্টা 3 আগে, কিন্তু শরীরে জ্বর আর খিদার তাড়নায় উঠে বসার শক্তিটাও তার মধ্যে অবশিষ্ট নেই। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। ওই বাড়িতে অন্তত শ্রাবণী আপু ছিল, কিন্তু এখানে যে তার কেউ নেই। মরে পচে গেলেও যে কেউ আসবে না তার খোঁজ নিতে। সে একা, বড্ড একা। এই একাকিত্ব সে চাহলে কোনো দিন সম্পূর্ণ ভরা পরিবার চেয়েছিল, সে আর পেয়েও গিয়েছিল, কিন্তু একটা ঘন্টা তার জীবনের সব সুখ কেড়ে নিয়ে চলে গেল। সুখ চেতনাহীন হয়ে শুধু বিড়বিড় করে বাচ্চাদের মতো মা মা বলে ডাকছে। গভীর রাতে বাড়িতে ফিরে আহিয়ান, তার মাথাতেও ছিল না এই বাড়িতে আরও একজনের অস্তিত্ব আছে। নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পায় সুখের করুণ আর্তনাদ। কেঁপে ওঠে আহিয়ানের বুক। কোনো এক দৈব শক্তির বলে আহিয়ানের পা চলা যায় সুখের ঘরের দিকে। সেখানে যেতেই তার দৃষ্টি শীতল হয়ে আসে। বক্ষের বাম পাশটা চিনচিন করছে। বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় আহিয়ান। সুখের পাংশুটি মুখটা দেখে রাগ উঠে যায় তার। সামান্য একটা ধমকে কেউ এতটা ভয় পেয়ে জ্বর বাঁধাতে পারে তা কল্পনাতেও ছিল না আহিয়ানের। সে হাঁটু মুড়ে বসে পড়ে সুখের মাথার কাছের ফ্লোরে। সামান্য যার চিৎকার সহ্য করতে না পেরে নিজের অবস্থা করেছ, তার ভয়ঙ্কর রূপ দেখে কি করবে তুমি? আবার নাকি আহিয়ান আবরার মির্জার অর্ধাঙ্গিনী হতে চাও, যে কিনা এটাও জানে না সে কিসের তৈরি। আমি নিজেই প্রথম আমার সম্পূর্ণ রূপ দেখে কেঁপে উঠেছিলাম। সেখানে তুমি যে ভীতু মেয়ে, এত বড় জিনিস সামলানোর ক্ষমতা তোমার নেই। ফিরে যাও তুমি। তোমার পৃথিবীতে আমার দুনিয়ায় তোমার প্রবেশ সেদিনও নিষিদ্ধ ছিল, আজকেও নিষিদ্ধ। আহিয়ান সুখকে কাঁদতে দেখে আরেকটা কম্পিউটার এনে জড়িয়ে দেয়। সুখ হালকাভাবে চোখ মেলে আবছা দৃষ্টিতে কারো অস্তিত্ব টের পেতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ভাবে তার বাবা এসেছে, ঠিক যেমনটা ছোটবেলায় তার জ্বর হলে তার বাবা এসে তার মাথার কাছে বসে থাকতো। আব্বু, তোমার প্রিন্সেস খাবে, তাকে কেউ খেতে দেয়নি জানো। সবাই নিষ্ঠুর। ওই বিশাল আকারের লোকটাও নিষ্ঠুর। তার ওই সুন্দর সুন্দর চোখগুলো দিয়ে খালি চোখ রাঙিয়ে তাকায় আমার দিকে, আর জোরে জোরে ধমক দেয় আমায়, ঠিক ওই পচা আঙ্কেলের মতো। ওই পচা আঙ্কেল যেভাবে আমায় ধমক দিত, ব্যথা দিত। আহিয়ান সুখের প্রথম কথায় ভ্রু কুঁচকালো। শেষের লাইনে অবাক হয়ে যায়। আহিয়ান চুপ করে বেরিয়ে গেল। সব কিছু কেমন অগোছালো লাগছে তার কাছে। সামান্য ধমকে আসলেই তো কেউ বেহুশ হয়ে যায় না, সে যতটাই ভীতু হোক না কেন। আর সুখ তো অতটাও ভীতু না। হ্যাঁ, আর বাকি 5টা মেয়ের মতো চঞ্চল না হলেও ভীতু সে এতটাও না। সে তো দেখেছিল 7 বছর আগে নিজের হয়ে সবার সাথে যুদ্ধ করা মেয়েটা হুট করে এতটা ভয় পেল কিভাবে। দাদু কেন হঠাৎ করে শোকে পাঠালো? আচমকা কেন? কি হয়েছে বাংলাদেশে এমন? সবকিছু গোলক ধাতের মতো লাগছে কেন? ধাত, এই আজের মেয়েকে নিয়ে ভেবে আমার লাভ নেই। আর আমি এই খাবারটা কেন বানাচ্ছি? আমি কেন সেবা করবো ওই মেয়ের? আমি বলেছিলাম ওকে আসতে? বলিনি। কথাটা বলেই স্যুপ করতে শুরু করলো। জ্বরের মুখে বলে ঝালটা হালকা বেশি দিল। ভাত তরকারি রান্না করার সময় সামগ্রী এখন তার নেই, তাই আপাতত এটা খাওয়াই দিয়েই ওষুধ খাওয়াতে হবে। যেভাবে কাঁপছিল এত সহজে জ্বর নামবে বলে মনে হয় না। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। আহিয়ান সুখের ঘরে যেতেই আটকে ওঠে, সাথে রাগও হয় প্রচুর। সুখ নিচে পড়ে আছে, নিশ্চয়ই উঠতে নিয়েছিল। আরে প্রয়োজন হলে ডাকা যেত না? সব কাজে পাকনামি কেন করতে হবে? নিজের ভাবনায় নিজের হন্তদম্ভ হারিয়ান। সুখ তাকে ডাকবে কেন? সে সম্পর্ক কি আদৌ আছে তাদের? আহিয়ান কি সে সম্পর্ক হয়ে দিয়েছে? আসতে আসতে না আসতেই মেয়েটাকে বিছানায় ফেলে দিয়েছে। সে নাকি তাকে প্রয়োজনে ডাকবে তা আশা করে। আহিয়ান বড় একটা নিঃশ্বাস নিয়ে কোলে তুলে নেয় সুখকে। কোলে তুলতেই অবাক হয়ে যায়। মুখ থেকে আনমনেই বেরিয়ে আসে, খাবারের বদলে কি তোলা খায় এই মেয়ে?
আহিয়ান সুখকে বসিয়ে ওয়াশরুম থেকে তার একটা রুমাল ভিজিয়ে নিয়ে এসে সুখের মাথায় জলপট্টি দিতে থাকে। জ্ঞান না ফেরালে খাওয়ানো সম্ভব না। দীর্ঘ 1 ঘন্টা সেবাতে শেষমেশ সুখ চোখ খুলে তাকালো। চোখ খুলে নিজের চোখের সামনে আহিয়ানকে দেখে সাথে সাথে চোখ বড় বড় করে পিছিয়ে সরতে গিয়ে দুর্বলতার জন্য পড়ে যেতে নিলেই আহিয়ান তার বাহু আঁকড়ে সোজা করে বসিয়ে দেয়। সুখ আটকে ওঠে। আহিয়ান চোখ পাকিয়ে তাকিয়ে আছে সুখের দিকে। সমস্যা কি তোমার ড্যামেট? এমন দৌড়দৌড়ি করে বেড়াইতেছো কেন? মাত্র জ্ঞান ফিরেছে আর তুমি এখানে চুপচাপ বসো। আর একবার চিংড়ি মাছের মতো লাফালাফি করলে একদম খুন করে ওই জঙ্গলে পুঁতে রেখে আসবো। আহিয়ানের এমন কড়া কণ্ঠের ধমকে চুপসে যায় সুখ। চুপচাপ বিছানার চাদর খামচে বসে থাকে। এ কোন জায়গায় পাঠিয়ে দিলে দাদু? এই পুরুষ আমায় মেরে ফেলার পরিকল্পনা করে বেড়ায় সবসময়। সেখানে এই পুরুষের কাছে একা পাঠিয়ে তুমি কিভাবে শান্তিতে আছো? তোমার কি দয়া হয় না আমার উপরে আল্লাহ? সুখের বিড়বিড় করে বলা কথাগুলো স্পষ্ট কানে এলো আহিয়ানের। ভ্রু কুচকে সুখের দিকে তাকিয়ে তাকে খাইয়ে দিতে শুরু করলো। আর সুখ সে তো ভয়ে জমে হেম। আবার কোথাও বুকের কোনো এক কোণাতে ভালো লাগার বাতাসও বয়ে যাচ্ছে একই সাথে। ঠিক কবে কেউ তাকে এতটা যত্ন তাকে খাইয়ে দিয়েছিল জানে না সে। ঔষধ খেয়ে চুপচুপ শুয়ে পড়ো। আর ঘেমে গেলে গোসল করার প্রয়োজন নেই, শরীর মুছে নিও। আর যদি আমার কথার হেলাফেলা হয় আর আবারও জ্বর আসে তাহলে একদম বাড়ির বাইরে রেখে আসবো। আমারও তো ফাও সময় নেই তোমার সেবা করার। কথাটা বলেই বেরিয়ে গেল আহিয়ান। তার যাওয়ার পথে তাকিয়ে বিষণ্ণ মনে ঔষধগুলো খেয়ে নিল সুখ। সুখ আহিয়ানের ধমকের মাঝে চিন্তাটা লক্ষ্য করেনি, শুধু লক্ষ্য করলো আহিয়ানের বলা তিক্ততায় মোড়ানো শব্দ। আমি আসাতে বড্ড বিরক্ত হয়েছেন উনি। তার উপর আবার এত রাতে খাবার অর্ডার করা। আমি আসলেই আস্ত একটা ঝামেলা। আহিয়ান তাকিয়ে আছে শূন্য আকাশের দিকে। 4টা বছর হলো সে খুঁজে চলেছে তার জন্ম পরিচয়। কত বইয়ের পাতা, কত রিসার্চ, সবটাই বৃথা হয়েছে। কেন আমি এমন? কিসের এই শক্তি? এটা কোনো বিজ্ঞানের চমৎকার না এটা প্রকৃতির কোনো রহস্য যা সে ভেদ করতে অক্ষম আমি? কিন্তু আমি কেন? এত এত সাধারণ মানুষের ভিড়ে আমি কেন এমন ভয়ঙ্কর? আমাদের দৃষ্টির আড়ালে কি সত্যি এমন রহস্য আছে যে আমরা দেখতে পাই না, নাকি দেখতে চাই না? না, কালকে আবার আমাকে ল্যাবে যেতে হবে। খোঁজ কত দূর তা জানতে হবে। এদিকে সামনে আসছে চন্দ্রগ্রহণ। এই দিনটা আমি নিজের মাঝে থাকি না, তার উপরে এই মেয়ে। আহিয়ান রেগে পাশে থাকা ফ্লাওয়ার বাজ উঠাতে গিয়েও নিজেকে দমিয়ে নেয়। সামান্য চেয়ার ভাঙার আওয়াজে মেয়ে জ্বর তুলেছে, আবার এর আওয়াজে না জানি কে তোলে। পাশাপাশি বসে আছে সুখ আহিয়ান। আহিয়ান ভাবলেশীন হয়ে বসে থাকলেও সুখ কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারছে না। তার অস্বস্তি হচ্ছে বন্ধ গাড়ির মাঝে ছড়িয়ে পড়েছে এই পাষাণ্ড রাক্ষস লোকটার ঘ্রাণ, যা সুখের প্রতিটি নিউরনকে জ্বালাতন করছে। কারণ শরীরের ঘ্রাণটাও যে এতটা নেশানো হয় তা এই লোককে না দেখলে জানা হতো না। এই ঘ্রাণ কোনো পারফিউমের বোতলের না, এই ঘ্রাণের কৃত্রিমতার ছোঁয়া নেই। এটা আহিয়ানের ব্যক্তিগত প্রাকৃতিক ঘ্রাণ, যা মুহূর্তে কোনো মানুষকে আকৃষ্ট করে ফেলে তার প্রতি। এক প্রকার হিপনোটিজম এর মতো কাজ করে। আহিয়ানের সেদিকে খেয়াল নেই। তার পাশে বসা রমণী যে তার ঘ্রাণে নিজেকে হারিয়ে হাউতাশ করছে, তখন সে চুপচাপ ড্রাইভ করতে ব্যস্ত। সুখ এবার আর চোখে তাকালো আহিয়ানের দিকে। ভালো করে কোনোদিন এই পুরুষকে লক্ষ্য করেনি সে, বলতে গেলে লক্ষ্য করার সুযোগটাই পায়নি। সুখ তার নজর সর্বপ্রথম আটকে গেল আহিয়ানের পেশিবহুল হাতের দিকে। ফুলা 2 হাত যেন শার্ট ছিঁড়ে বেরিয়ে আসবে দীর্ঘদিনের কঠিন ব্যায়ামের ফলে কৃত্রিমভাবে তৈরি করা বাহুগুলো। সুখের অবচেতন মনে হুট করে ইচ্ছা পোষণ করিয়ে দিল তা ছুঁয়ে দেখার। নিজের ভাবনায় নিজেই অবাক, নিজের মনকে রামধমক দিয়ে আচ্ছা মতো শাসিয়ে দিল। দিন দিন মনটা এমন লাজ লজ্জাহীন কিভাবে হচ্ছে বুঝে পাচ্ছে না সুখ। এক পুরুষকে নিয়ে এইসব চিন্তা করাও পাপ। পরক্ষণেই সুখকে শাসিয়ে উঠল তার মন, স্পষ্ট ভাষায় চিল্লিয়ে বলে উঠল, এই লোক তোর 3 কবুল বলের স্বামী। এই লোক তোর 3 কবুল বলের স্বামী। তার বাহু ছুঁয়ে দেওয়ার সাথে সাথে সে বাহুর মাঝে পিষ্ট হয়ে যাওয়ার অধিকার আছে তোর। সাথে সাথে সুখ জেগে উঠল খুক খুক করে। আহিয়ান ড্রাইভ করতে করতেই বাঁকা হাসলো, পানির বোতল ধরিয়ে দিয়ে বলল, চুরি করার জন্য একটা বয়সের প্রয়োজন যা তোমার নেই মেয়ে। তো এসব বালচির চিন্তায় মাথা থেকে ছেড়ে ফেলো, আরাম করো, নয়তো মাঝ রাস্তাতেই ফেলে চলে যাব। সুখ চুপসে গেল। জানালার দিকে মুখ ফিরিয়ে নিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু বেশিক্ষণ তা স্থায়ী করতে পারল না। আবার তাকালো পাশে বসা হিংস্র বাঘটার দিকে। এবার তার দৃষ্টি গেল আহিয়ানের গম্ভীর মুখের দিকে। সরু নাকটার নিচে হালকা কাছে রক্তিম অধর,
সম্পূর্ণ লাল টকটকে না, একটু গাঢ়, চোখটাই কৃত্রিম লেন্স দ্বারা আবৃত করা। আচ্ছা, লোকটার চোখের রং কি কালো নাকি বিদেশিদের মতো ব্রাউন? থুতনিতে দুইটা তিল, তাও আবার পাশাপাশি। অবাক হলো সুখ, এমনভাবে তিল সচরাচর দেখা যায় না। সুখের গলা শুকিয়ে এলো আহিয়ানের অ্যাডামস আপেলের নড়াচড়া দেখে। প্রতিবার ঢোক গিলার সময় সেটা উঁচু নিচু হচ্ছে, যা সুখকে অস্থির করে তুলছে। সুখ নিজেও জানে না তার এই অস্থিরতার কারণ কি। স্বাভাবিক একটা দৃশ্য তাকে এতটা আকৃষ্ট করছে কেন? কোনো এক ঘোরের মাঝে হারিয়ে নিজের অবাধ্য হাত এগিয়ে দিলাম সেই দিকে। আমার হাত তার গলায় ঠেকতেই আমি শিহরিত হলাম। আমার সম্পূর্ণ শরীরে যেন কারেন্ট দৌড়ে গেল। আমি চোখ বুজে নিলাম। হঠাৎ টের পেলাম গাড়ি আচমকা ব্রেক হলো। আকস্মিক এমন ঘটনায় সামনের দিকে হালকা ঝুঁকে পড়লাম। সিট বেল্ট থাকায় এই যাত্রায় রক্ষা হলো। আমি ভয়ে ভয়ে পাশে তাকিয়েই দেখি আহিয়ান সিটে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। সম্পূর্ণ শরীর তার ঘেমে নিয়ে একাকার। স্টিয়ারিংয়ে থাকা হাতটা কাঁপছে তার। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অনবরত। হঠাৎ হঠাৎ এমন অস্থির হয়ে উঠলেন কেন তিনি? ওনার কি শরীর ভালো না? বোকা সুখ টের পেল না তার নরম হাতের সামান্য ছোঁয়াই এত বছরের তপস্যায় থাকা পুরুষের তপস্যা ভেঙেছে। আদিম নেশা তাকে গ্রাস করেছে। যদি টের পেত তাহলে নিজের এই অকামের জন্য নিজেকে ঝলসে দিত, তবুও হাত বাড়াতো না সেদিকে। হঠাৎ করেই চোখ খুলল আহিয়ান। রক্তলাল চোখ নিয়ে চাইল সুখের দিকে। আটকে উঠল সুখ। আহিয়ান এক হাত দিয়ে সুখের সিট বেল্ট খুলে তাকে নিজের কাছে টেনে এনে হিস হিসিয়ে বলে উঠল, আমার থেকে দূরে থাকবে মেয়ে। আমার আশেপাশে তোমার ছায়া আমি চাই না। নয়তো ভেঙে দেব আমি সব নিয়ম, ভুলে যাবো সব পার্থক্য। তোমাকে তোমার থেকে কেড়ে বন্দি করে রাখবো খাঁচায়। তাই আবারও বলছি, স্টে অ্যাওয়ে ফ্রম মি, নয়তো জীবন্ত দাফন করে দেবো আমার পাশে। সুখ ধমকটায় ভয় পেলেও বুঝলো না আহিয়ানের কথার সারমর্ম। বুঝলে ভয় না লজ্জায় কেঁপে উঠল তার নারী সত্তা। কেটে গেছে একটা সপ্তাহ। এই এক সপ্তাহে সুখ মুখোমুখি হয়নি আহিয়ানের। অবশ্য সে মুখোমুখি হওয়ার সুযোগ অবধি পায়নি। আহিয়ান কখন আসে কখন যায় টের পায় না। সকালের খাবার প্রতিদিন টেবিলেই সাজানো পায় সে, আর বাকি 2 বেলার রান্না সে নিজেই করে নেয়, আবার আহিয়ানের জন্য রেখে দেয়। প্রথম দিন সে ভেবেছিল হয়তো আহিয়ান এটা নিয়েও ঝামেলা করবে, কিন্তু আশ্চর্যকর বিষয়, সকালে ঘুম থেকে উঠে সে দেখে সব খাবার শেষ করে আহিয়ান আবার সবটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। ব্যাপারটা সুখের কাছে খারাপ লাগে না। সুখ আজকেও ভেবে নেয় আহিয়ান বাড়িতে নেই, সেজন্য রাতের পরা লং শার্ট আর প্লাজো পরেই নিচে নেমে আসে সে। একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আজকে তার কলেজের প্রথম দিন, তাই একটু বেশি ভালো লাগছে তার ইচ্ছা সে অনেক বড় সায়েন্টিস্ট হবে, পৃথিবীর বাহিরের সকল অজানা রহস্য বের করবে। এই নিয়ে তার কৌতূহলের শেষ নেই। কত অজানা প্রশ্ন তার মনে বাসা বেঁধে আছে। সবটার উত্তর পেতে হলে তাকে নিজেকেই বিজ্ঞানী হতে হবে, কারণ বেশিরভাগ বিজ্ঞানী দেশবাসীকে 100% ব্যাপার জানায় না, তার 1% পৃথিবীর মানুষকে জানে। এই থেকে তার এই সব ব্যাপারে কিউরিসিটি আরও বেশি। এই পৃথিবীর বাহিরে কি আরও কোনো জীবন আছে তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন বা সম্পূর্ণ একা? এইসব ভাবতে ভাবতেই সুখ নিচে নেমে আসে, কিন্তু আজকে খাবার সাজানো পায় না টেবিলে। সুখ হতাশ হয়, তাহলে কি আজকে সে ভয়ঙ্কর ভাগ ফিরে আসেনি বাড়িতে? সুখের চিন্তা হয় তার নামমাত্র স্বামীর জন্য। এত কিসের ব্যস্ততাই লোকটার ভেবে পায় না সে কি কাজ করে এমনই বান্দা। চুল খোপা করতে করতে সুখ এগিয়ে যায় রান্নাঘরের দিকে। চুল বেশি লম্বা হয়, খোপা করতে বেশি সময় প্রয়োজন হয় তার। সুখ খোপা করতে করতেই চুলের সামনে এসে দাঁড়ালো। পাশেই চপস্টিক ছিল, তা গুজে দেয় খোপার ভেতরে। হঠাৎ করে কানে আসে কাঁচ ভাঙার শব্দ। আটকে পেছনে ঘুরতেই তার চোখ কপালে উঠে যায়। অর্ধনগ্ন আহিয়ানকে দেখে বুক কেঁপে ওঠে সুখের। তার উপরে মনে পড়ে সে অনা আনেনি। সে তো ভেবেছিল বাড়িতে কেউ নেই, কিন্তু এই জলযন্ত্র মানুষটা তার সামনেই দাঁড়িয়ে আছে, তাও ভ্যাবলার মতো মুখ হা করে। লজ্জা শরমে দ্রুত পায়ে স্থান ত্যাগ করতে গিয়েই পড়ে যেতে নিলেই তার কোমর আঁকড়ে ধরে পুরুষালী শক্ত হাত। সুখ বুঝি আর বেঁচে থাকে? সে তো লজ্জাতে সেখানেই মরিমরি অবস্থা। মনে প্রাণে প্রার্থনা করতে থাকে, ইয়াল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই, তবু এই লজ্জার হাত থেকে আমায় বাঁচিয়ে নাও। ছি, কি ভাবছে এই লোক! একে তো সেদিন গাড়িতে করা কাজ, আবার আজকে এমন দশা। নিশ্চয়ই আমাকে নিয়ে বাজে ধারণা বসে গেছে তার মাথায়। ক্লান্ত দুপুর লন্ডনের সারা রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক বিষণ্ণ তরুণী।
হাতে তার ফুলের ঝুড়ি, আরেক হাত দিয়ে ধরে রেখেছে গোলাপি রঙের সাইকেল। একটু দূরেই সুউচ্চ কলেজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। ক্লান্ত ভঙ্গিমায় এগিয়ে যায় কলেজের দিকে। এই অবেলায় ক্লাস টাইম শেষে কলেজে প্রবেশ করে অনেকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু তাতে সে রমণীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। পার্কিং এরিয়াতে নিজের সাইকেল পার্ক করার জায়গায় অন্য কারো স্কুটি পার্ক করা দেখে মেজাজটা হালকা চটে গেলেও চুপচাপ সাইকেল পাশে পার্ক করে হাঁটা ধরে ক্লাসরুমের দিকে। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দেয়। ক্লাসে প্রবেশ করে হন্তদন্ত রমণী। তার সিট আজ অন্য কারো দখলে, ব্যাপারটায় বেজায় চটে যায় রমণী। হনহনিয়ে এগিয়ে আসে সামনের বেঞ্চে বসা মেয়েটির সামনে। কে তুমি? আর আমার সিটে বসার সাহস পেলে কিভাবে? হঠাৎ এমন আক্রোশে ভরা কণ্ঠে মাথা তুলে তাকায় সুখ। বিরস চোখের সামনে তাকাতেই দেখা মেলে বাংলাদেশি বা ভারতীয় এক কন্যাকে। ভাষা যেহেতু বাংলা, তাই বাঙালি বলেই অনুমান করে নিল। সাথে মেয়েটি যে দাম্ভিক আর জেদি তাও বুঝে গেল নিমিষেই। আপনার সিট? কিন্তু এখানে তো কেউ বসা ছিল না, আমি ফাঁকা দেখেই বসেছি। এই সিট আমার। এটা এই ক্লাসের প্রতিটা ব্যক্তি জানে, তাই এরপর থেকে এখানে বসার সাহস করবে না। তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা কানে গেছে? সুখ চোখ পিট পিট করে তাকালো। মেয়েটার আচরণে বড্ড বিরক্ত হলো সে। তারা কি স্কুলে পড়ে নাকি যে সামান্য একটা বেঞ্চ নিয়ে মারামারি করতে লেগে যাবে? কড়া কিছু কথা শোনানোর ইচ্ছে হলেও নিজের ইচ্ছা পোষণ করল না। একটু সরে গিয়ে মেয়েটাকে বসার জায়গা করে দিল। প্রথম দিন ঝামেলা চায় না সে। পরে কিছু 19-20 হলে সোজা রিপোর্ট যাবে রাক্ষসটার কাছে। পরে দেখা যাবে রাক্ষসটা পানিবিহীন তাকে ঘিরে ফেলছে। একটু পরেই ক্লাসে উপস্থিত হলেন প্রফেসর। শুরুতেই সবাইকে গুড নুন জানিয়ে লেকচার শুরু করে দিল। সুখ খুব মনোযোগ দিয়েই নোট করতে শুরু করে দিল। নোট করার ফাঁকেই চোখ গেল পাশে বসা রমণীর দিকে। রমণী ঠোঁটের ভাঁজে কলম ঢুকিয়ে এক মনে তাকিয়ে আছে প্রফেসরের দিকে। পলক ফেলার নাম অবধি নিচ্ছে না। সুখ এবার হয়তো বুঝলো মেয়েটার এমন হম্বিতম্বি করার কারণ। নিজের নোটের পাশাপাশি পাশের মেয়েটার নোটটাতেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে দিল। দীর্ঘ 45 মিনিট ক্লাস করিয়ে বেরিয়ে যেতেই মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গোছাতে গিয়ে নজর গেল নিজের ছোট খাতাতে গুছিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিক লেখা। মেয়েটির বুঝতে বাকি নেই কাজটা কার। মনে মনে অপরাধ বোধ চেপে ধরল তাকে। এক ছুটে বেরিয়ে গেল বাহিরের দিকে, উদ্দেশ্য সুখকে খোঁজা। একটু দূর যেতে পেয়েও গেল। আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে সুখ। রমণী দ্রুত পায়ে এগিয়ে সুখের সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল। তখনকার ব্যবহারের জন্য সরি, বুঝলা? আসলে সামনের বেঞ্চে না বসলে ওই হিটলারকে দেখতে পেতাম না, তাই ওখানেই বসি আমি। সুখ মুচকি হাসল। আমি বুঝতে পেরেছি, কিন্তু কথাটা ভালো করে বুঝিয়ে বললেই তো হতো আপু। সব বিষয়ে জেদ রাগ করতে নেই, কিছু জায়গায় শান্তভাবে চেয়ে নিলেও তো হয়। মেয়েটি হাসল। সুখের দিকে হাত বাড়িয়ে দিল। আমি রশ্মি, বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। এই কলেজের ট্রাস্টি আমার বাবা, সেই জন্য আর কি সবাই ভয় পায় একটু একটু, যার কারণে আমিও অধিকার ফলাতে পারি। সুখ আলতো হেসে হাত মিলিয়ে দিল। আমি সুখরা রায়হান বলতে গিয়েও থেমে যায় সুখ, কারণ কলেজ কার্ডে মির্জা লেখা। আমি সুখ মির্জা, আমার বাড়িও বাংলাদেশের ঢাকাতে। আজকেই প্রথম ক্লাস করলাম। তাহলে ফ্রেন্ডস কিছু সময় একসাথে কাটাতেই সুখ বুঝে গেল মেয়েটাতে যতটা দাম্ভিক জেদি ভেবেছিল অতটাও না, শুধু খোলস মাত্র। হয়তো এই পরিবেশে বড় হয়েছে বিধায়, কিন্তু মনটা প্রচুর নরম। প্রফেসর, কাহিনী কি ম্যাডাম?